তাহলে ম্যালথাসের তত্ত্ব, অর্থাৎ ম্যালথাসের তত্ত্বটা কি না, ম্যালথাসের তত্ত্ব হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি সংক্রান্ত তত্ত্ব। মনে রাখবে যে জনসংখ্যার বৃদ্ধি সংক্রান্ত যত তত্ত্ব আছে তার মধ্যে প্রথম তত্ত্ব কিন্তু এই ম্যালথাসের তত্ত্ব। ম্যালথাস এর সম্পূর্ণ নাম হচ্ছে স্যার টমাস রবার্ট ম্যালথাস। তিনি 1798 খ্রিস্টাব্দে তার এই তত্ত্বটি দিয়েছিলেন এবং তিনি যে বইতে এই তত্ত্বটিকে লিপিবদ্ধ করেছিলেন সেই বইটি এন এসে অফ দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। এখন এই তত্ত্বটা তিনি কি সম্পর্কে দিয়েছিলেন, মনে রাখবে যে জনসংখ্যা ও খাদ্যের উৎপাদনের মধ্যে সম্পর্ক উপস্থাপন করতে গিয়ে তিনি এই তত্ত্বটি দেন। তো তত্ত্বটিতে দুটি শর্ত আছে। কি শর্ত? এক নাম্বার হচ্ছে খাদ্যের যোগান, আর 2 নাম্বার হচ্ছে নারী ও পুরুষের পারস্পরিক আকর্ষণ। অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি কি দুটি শর্তের উপর ঘটে সেটা প্রথম জানতে হবে। অর্থাৎ এই যে দুটো কথা বলা আছে, খাদ্যের যোগান এবং নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ, এই দুটোর সাথে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক মনে রাখবে সমানুপাতিক। সমানুপাতিক অর্থাৎ যদি খাদ্যের যোগান বৃদ্ধি পায় তাহলে জনসংখ্যা বাড়বে, খাদ্যের যোগান যদি হ্রাস পায় তাহলে কিন্তু জনসংখ্যাও হ্রাস পাবে। আবার নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাবে। এখানে নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ বলতে আমরা বোঝাবো যৌন চাহিদা। এই যৌন চাহিদা যত বেশি থাকবে তত কিন্তু জনসংখ্যার বৃদ্ধি বেশি হবে। তাহলে এই দুটো শর্ত আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা চলে আসব যে জনসংখ্যা বৃদ্ধির সাথে তাহলে খাদ্যের যোগানের সম্পর্ক কি। জনসংখ্যা বৃদ্ধির সাথে এই খাদ্যের যোগানের সম্পর্ক কি? আমাদেরকে মনে রাখতে হবে যে জনসংখ্যার বৃদ্ধি গুণোত্তর হারে হয়। এই যে গুণোত্তর কথাটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, সেটা আমরা বলতে পারি যে জ্যামিতিক হারে। অর্থাৎ 2, 4, 8 অর্থাৎ 2 দিয়ে গুণ হবে 16, 32, 64। এই বিষয়টা কি? ধরো এই এখান থেকে দুজন, এখান থেকে দুজন, এখান থেকে দুজন, তাহলে 2, 4, 8, 16, এই যে 8 হচ্ছে এইখান থেকে, তাহলে এইটা এইভাবে অর্থাৎ এই যে 2 তারপর 4 তারপর 8 এইভাবে কিন্তু জনসংখ্যাটা বৃদ্ধি পায়, অর্থাৎ সেটা হচ্ছে কি গুণোত্তর হারে বাড়ে। কিন্তু খাদ্যের যোগান বৃদ্ধি পায় সমান্তর শ্রেণী অনুসারে। সমান্তর বা এখানে একটা কথা আমরা বলতে পারি গাণিতিক হারে। তো গাণিতিক হারে কিরকম না 1, 2, 3, 4, 5, 6 এইরকম ভাবে বাড়তে থাকছে। অর্থাৎ আমরা একদিনে কিন্তু চাইলেই কিন্তু খাদ্যের উৎপাদন দ্বিগুণ 4 গুণ এরকম করতে পারি না, পারবে কিন্তু সেটা সমান্তর শ্রেণী অনুসারে অর্থাৎ গাণিতিক হারে বাড়বে। তাহলে এই জায়গা আমরা বুঝতে পারছি যখন এখানে 4 হবে তখন এখানে 2 হচ্ছে, যখন এখানে 8 হবে সেখানে এখানে 3 হচ্ছে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পৃথিবীর জনসংখ্যা খাদ্যের যোগানের চেয়ে, কারণ কি এটা হচ্ছে খাদ্যের যোগান, খাদ্যের যোগানের চেয়ে দ্রুত হারে জনসংখ্যা, তাহলে এটা দ্রুত হারে বাড়ছে। তাহলে এই যে জায়গাটা, কারণ যখন এখানে হচ্ছে 4 তখন এটা কি, এটা কিসের যোগান, এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। আমি যদি জনসংখ্যা দিচ্ছি তখন কিন্তু খাদ্য বাড়ছে কত, এটা হচ্ছে খাদ্য 2। তাহলে আবার যখন জনসংখ্যা হচ্ছে 8 তখন এখানে 3, মানে আস্তে আস্তে কিন্তু ডিফারেন্স আরো বাড়ছে। তাহলে একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে খাদ্যের যোগানের চেয়ে কিন্তু জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে। এরপরেই আমাদের মজার বিষয় অর্থাৎ তত্ত্বে আমরা ঢুকে যাচ্ছি। অর্থাৎ যেহেতু খাদ্যের যোগান সবসময় মনে রাখবে যে এই যে আমি এটা সময় দেখাচ্ছি, অর্থাৎ সময়ের সাথে সাথে আমার কিন্তু দুটোই বাড়ছে। কিরকম বাড়ছে না আমার জনসংখ্যা অর্থাৎ পপুলেশনও বাড়ছে এবং ফুড খাদ্যও কিন্তু বাড়ছে। কিন্তু পপুলেশনটা বাড়ছে কি হারে, পপুলেশনটা বাড়ছে জ্যামিতিক হারে অর্থাৎ গুণোত্তর হারে, এবং খাদ্যটা বাড়ছে কিরকম ভাবে, সেটা হচ্ছে গাণিতিক হারে বা আমরা বলতে পারি সমান্তর শ্রেণী অনুসারে। তাহলে কিন্তু এখানে ভুল কেউ করবে না, অর্থাৎ খাদ্য এবং জনসংখ্যা একদিকেই থাকবে এবং এই দিকে থাকবে সময়। অর্থাৎ সময়ের সাথে সাথে কি হবে, জনসংখ্যার বৃদ্ধি অতি দ্রুত হবে, সে তুলনায় কিন্তু খাদ্য কম উৎপন্ন হবে। ফলে কি হবে, একটা জায়গায় পৌঁছে যখন খাদ্যের যোগান কম হয়ে যাবে, জনসংখ্যা বেশি হয়ে যাবে, তখনই কিন্তু সমস্যা দেখা দেবে। অর্থাৎ
এই যে আমি এখানে সমান্তর শ্রেণী অনুসারে দেখিয়েছি, এই যে চিত্রটা, এই যে দাগটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি যে টানছি, এটা হচ্ছে কি খাদ্যের যোগান। অর্থাৎ খাদ্যের যোগান এইভাবে আস্তে 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 করে বাড়ছে। বাড়ছে এই কারণেই, কারণ আমাদের প্রযুক্তি উন্নতি হচ্ছে। ঠিক আছে? আমাদের চাহিদা আছে, আমাদেরকে করতেই হবে, তাহলে কিন্তু এইভাবে বাড়ছে। কিন্তু জনসংখ্যাটা বাড়ছে অতি দ্রুত হারে। অর্থাৎ দেখো, একটা সময় যখন খাদ্যের রেখা জনসংখ্যা রেখা থেকে উপরে আছে, তখন পর্যন্ত খাদ্যের যোগান রয়েছে, অর্থাৎ খাদ্যের প্রাচুর্য রয়েছে। তাই সেখানে কিন্তু জনসংখ্যা পেট ভরে খেতে পাচ্ছে, তাদের মধ্যে কোনো অভাব অনটন বা শারীরিক অপুষ্টি এগুলো লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু একটা সময় পর যখন জনসংখ্যা খাদ্যের যোগানকে অতিক্রম করছে, তখনই দেখা দিচ্ছে খাদ্যের অভাব। অর্থাৎ তখনই সৃষ্টি হচ্ছে কি না, তখনই সৃষ্টি হচ্ছে সমস্যা। কি সমস্যা? না খাদ্য না পেয়ে মানুষের মধ্যে কি হবে? দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ হলে এবারে খাদ্যের জন্য যুদ্ধ শুরু হবে। যুদ্ধ হলে মানুষ মারা যাবে, দুর্ভিক্ষ হলে মানুষ মারা যাবে, অপুষ্টির জন্য মানুষ মারা যাবে। তাহলে কি হবে না, অটোমেটিক্যালি কি হবে? জনসংখ্যাটা কমে যাবে। তখন আবার সেই আগের অবস্থায়, অর্থাৎ জনসংখ্যা কিন্তু আবার সেই খাদ্যের যোগানের সাথে জনসংখ্যার একটা ভারসাম্য লক্ষ্য করা যাবে। অর্থাৎ অটোমেটিক্যালি জনসংখ্যা হ্রাস পাবে এবং আবার সেই কমে গিয়ে জনসংখ্যা কমে গিয়ে ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। এবং যে বিন্দুতে এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ যে বিন্দুতে এই খাদ্যের যোগান রেখার থেকে না জনসংখ্যা বৃদ্ধি রেখা অতিক্রম করছে, সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ক্রাইসিস। ক্রাইসিস মানে ঘাটতি, হয়। আবার একে বলা হয় ম্যালথুসিয়ান ক্যাটাস্ট্রোফ। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার মাধ্যমে কিন্তু এই জায়গাটা ঘটছে। তো এখানে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, যে এই যে চিত্রটা আমি এখানে বলবো, এখানে দেখো, সেটা হচ্ছে কি না, এই যে জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে কি হবে? ভারসাম্য আসবে। অর্থাৎ প্রথমে জনসংখ্যা বৃদ্ধি ঘটলো, অতিরিক্ত জনসংখ্যা বাড়লো। অতিরিক্ত জনসংখ্যা বাড়ার পর প্রাকৃতিক কারণে, দুর্ভিক্ষ, মহামারী এগুলোর কারণে জনসংখ্যা কমে গেল। জনসংখ্যা কমে গিয়ে আবার এখানে ভারসাম্য আসবে। আবার জনসংখ্যা বা বৃদ্ধি পাবে, এরপরে আবার জনাধিক্য হবে। অর্থাৎ এইভাবে একটা চক্রাকার আবর্তন লক্ষ্য করা যাবে। এটাকে বলা হচ্ছে ম্যালথাসীয় চক্র। এখন লক্ষ্য করো যে এইটা তো ঘটনাটা ঘটলো, কিন্তু এর জন্য ম্যালথাস যেহেতু তিনি জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত তত্ত্ব দিয়েছে, তার নিয়ন্ত্রণটা কিভাবে হবে না, উনি বলছেন যে ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণটা দুটো ভাবে করা যাবে। কি কি? একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে প্রিভেন্টিভ চেক। এই যে প্রিভেন্টিভ চেক বলছি, এটা হচ্ছে কৃত্রিম ভাবে জন্ম নিয়ন্ত্রণ। আর একটা হচ্ছে অনিবার্য ব্যবস্থা, যাকে বলা হচ্ছে পজিটিভ চেক। এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণ। অর্থাৎ তিনি বলছেন দুই রকম ভাবে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যেতে পারে। একটা হচ্ছে কি প্রাকৃতিক ভাবে হবে, যেটাকে আমরা বলছি পজিটিভ চেক, এবং একটা হচ্ছে কৃত্রিম ভাবে হবে, যেটাকে আমরা বলছি প্রিভেন্টিভ চেক। তো এখন বিষয় হচ্ছে এই প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রিভেন্টিভ চেক, সেটা কি? এই যে বিবাহ না করা, তো এটা তো একটা সমাজ বহির্ভূত বিবাহ না করা। এটা হলে আর কি করা, তাহলে ভবিষ্যৎ জনসংখ্যা কি করে আসবে? এটা ঠিক আছে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বেশি বয়সে বিবাহ করা, কারণ কি, যে একটা বয়সের পর মানুষের কিন্তু এই যে যৌন চাহিদাটা সেটা কিন্তু হ্রাস পায়। তাহলে যত বেশি বয়সে বিবাহ হবে, তত কি হবে? তত সন্তানের ক্ষেত্রে কিন্তু কম সময় সন্তান জন্মানোর ক্ষেত্রে কম সময় হবে, অর্থাৎ একটা বাচ্চা বা দুটো বাচ্চার পরেই কিন্তু তার বয়স পেরিয়ে যাবে। তাহলে এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে কি, জন্ম নিয়ন্ত্রণে কৃত্রিম পদ্ধতি অবলম্বন। কৃত্রিম পদ্ধতি বলতে কিরকম? এই যে লাইকেশন, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে যে এনএসবি, এই যে জিনিসগুলো, অর্থাৎ এই পুরুষদের শুক্রাণু নষ্ট, তাহলে এগুলো কিন্তু কৃত্রিম ভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে কি, শিক্ষা সংস্কৃতি, অর্থাৎ মানুষের মধ্যে যখন শিক্ষা জনচেতনা বাড়বে, যে দুটো বাচ্চাকে মানুষ করা, তাদেরকে সঠিকভাবে লালন পালন করা এগুলো কষ্টসাধ্য, তখনই মানুষ কিন্তু সচেতন হবে, তাই তো? অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণে তখন তারা উৎসাহী হবে। আর একটা হচ্ছে কি না, এই যে পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, পরিবার পরিকল্পনা। অর্থাৎ মানুষ কিন্তু আহ সচেতন হচ্ছে পরিবার পরিকল্পনা সম্পর্কে, যে কিভাবে মানুষ করব, কিভাবে তাকে জীবনে স্ট্যান্ড করাবো। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কি প্রতিরোধমূলক ব্যবস্থা। কিন্তু এগুলো সবই কিন্তু কৃত্রিম ব্যবস্থা। ঠিক আছে? আর হচ্ছে কি অনিবার্য ব্যবস্থা। অনিবার্য ব্যবস্থাটা তখনই হচ্ছে, ম্যালথাস যখন তত্ত্ব দেয় কিন্তু সেখানে অনিবার্য ব্যবস্থার কথাই বলেছেন। কারণ সেই সময়, অর্থাৎ সেই 1798 সাল, তখন কিন্তু জন্ম নিয়ন্ত্রণের এই কৃত্রিম পদ্ধতির এত আবিষ্কার কিন্তু হয়নি। তাহলে কি হচ্ছে, সেই সময় যখনই খাদ্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে, আমরা ছোটবেলার যে 76-এর মন্বন্তর পড়েছি, সেখানে ফ্যান চাই, ফ্যান চাই, ফ্যানের জন্য, খাবারের জন্য সংগ্রাম, সে উচ্ছিষ্ট খাবার মানুষ খেয়ে ভক্ষণ করছে ইত্যাদিগুলো। অর্থাৎ দুর্ভিক্ষ, তখন অটোমেটিকলি মানুষ কি হবে? না খেতে পেয়ে মারা যাবে। মহামারী লক্ষ্য করা যাবে।
ঠিক আছে, অপুষ্টি লক্ষ্য করা যাবে, খাদ্যের জন্য যুদ্ধ বিগ্রহ শুরু হবে, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু মানুষের জনসংখ্যা কমতে থাকবে। তাহলে এটা গেল অনিবার্য ব্যবস্থা। ম্যালথাস একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ ম্যালথাসের, সেটা হচ্ছে তিনি জন্ম নিয়ন্ত্রণের যে দুটো পদ্ধতির কথা বললেন, অর্থাৎ একটা হচ্ছে অনিবার্য ব্যবস্থা বা পজিটিভ চেক, আর একটা প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রিভেন্টিভ চেক। এই দুটো ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু অনিবার্য ব্যবস্থা, অর্থাৎ এই জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটাই হচ্ছে সবথেকে বড় পদ্ধতি। ঠিক আছে? তো এবং উনি যখন আরকি তত্ত্বটা দিয়েছিলেন, অর্থাৎ আমাদের যে জনসংখ্যা বিবর্তন স্তর আছে, আমরা জানি যে বিবর্তন স্তরের ১ম পর্যায়ে আমরা গ্রামের পর গ্রাম আমরা দেখেছি মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদির কারণে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ সভ্যতার ১ম লগ্নে কিন্তু এই অনিবার্য ব্যবস্থাই ছিল মেইন জনসংখ্যা নিয়ন্ত্রণের। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ম্যালথাসের তত্ত্ব।